আজকের বিষয় দৃঢ় বস্তুর ঘূর্ণন। তো দৃঢ় বস্তুর ঘূর্ণন জানবার জন্য প্রথমে আমরা দ্বন্দ্ব সম্পর্কে জানব। তাহলে দ্বন্দ্ব ব্যাপারটা হচ্ছে একযোগে দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল দুটি সমান সমান্তরাল ও বিপরীতমুখী বলকে দ্বন্দ্ব বা যুগ্ম বলা হয়। ধরে নিচ্ছি একটি বস্তু আছে, বৃত্তাকার একটা বস্তু নিচ্ছি। তাহলে এই বস্তুটাকে যদি ঘোরাতে হয়, এই বস্তুটার আমরা এই রেখা বরাবর দুটো বল প্রয়োগ করতে পারি। ধরে নিচ্ছি এই বরাবর এফ বল প্রয়োগ করছি, এই বরাবর আমরা এফ বল প্রয়োগ করছি। এবার এই দুটো বল প্রয়োগ করবার ফলে ধরে নিচ্ছি বস্তুটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এবং বস্তুটার এখন অবস্থান দাঁড়াচ্ছে এখানে। অর্থাৎ যদি এটাকে এ নাম দেই, এটা দিচ্ছি বি, এটা দিচ্ছি সি, তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে বস্তুটা কিছুটা ঘুরে নতুন একটা অবস্থানে পৌঁছাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো সমান সমান্তরাল কিন্তু বিপরীতমুখী বল, বলের মান দুটোর ক্ষেত্রে এফ আছে এবং দিকটা আলাদা। তাহলে একযোগে দুটি ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল দুটি সমান সমান্তরাল ও বিপরীতমুখী বলকে দ্বন্দ্ব বা যুগ্ম বলা হয়। তাহলে এক্ষেত্রে এটাকে দ্বন্দ্ব বা আমরা যুগ্ম বলতে পারি। নেক্সট এখান থেকে আসবো টর্কের সংজ্ঞায়। তো টর্ক ব্যাপারটা হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের বাহু এই দুয়ের সমন্বয়ে যে ভেক্টর রাশিটি ওই বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক বলা হয়। তাহলে এই ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটো বল অর্থাৎ দুটো এফ যে দ্বন্দ্বটা সৃষ্টি করছে, ওই দ্বন্দ্বের জন্য বস্তুর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে। ওই ঘূর্ণন প্রবণতাকেই বলা হবে টর্ক বা দ্বন্দ্বের ভ্রামক। তাহলে দ্বন্দ্বের ভ্রামকের জন্য আমরা এখানে টর্কের সমীকরণ নেব। এটাকে যদি আমরা টাউ দিয়ে ডিনোট করি তাহলে এইটা হয়ে যাবে যে কোনো একটি বলের মান এবং দ্বন্দ্বের বাহুর গুণফলকেই টর্ক বলা হবে বা দ্বন্দ্বের ভ্রামক বলা হবে। তাহলে যে কোনো একটা বল আমরা এফ নিতে পারি এবং এই দুটো এফের মধ্যে লম্ব দূরত্ব যেহেতু বিসি আছে, তাহলে টর্কের মান হয়ে যাবে টাউ ইকুয়ালস টু এফ ইন্টু বিসি। তাহলে এখানে যদি বিসি ইকুয়ালস টু আমরা আর ধরি, তাহলে টর্কের রাশিমালা টাউ ইকুয়ালস টু লিখতে পারবো আমরা এফ ইন্টু আর। এটা আমরা মানের আকারে এক্ষেত্রে লিখছি, পরে ভেক্টরের আকারে আসবো। তাহলে নতুন জিনিস পাচ্ছি, টর্কের রাশি দেখব। এইটা অবশ্যই একটা ভেক্টর রাশি, কিন্তু এটা অক্ষীয় ভেক্টর। আগেই আমরা দুটো ভেক্টর সম্পর্কে পড়েছি, অক্ষীয় ভেক্টর আর মেরু ভেক্টর সম্পর্কে। তো এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। নেক্সট আমরা টর্কের মাত্রা নেব। তাহলে টর্কের মাত্রা সমান হয়ে যাবে এফ এর মাত্রা ইন্টু আর এর মাত্রা। তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, সেক্ষেত্রে পুরো মাত্রাটা আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। যেমন এটার ক্ষেত্রে কোশ্চেন আসে সমমাত্রা সম্পন্ন আর দুটো রাশি, তাহলে এইখানে টর্কের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হতে পারে। একইভাবে কার্যের মাত্রাও এটা ছিল, কারণ কার্য সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সরণ, দিয়ে ডিনোট করতে পারি। আরেকটা উদাহরণ নিতে পারি আমরা শক্তি, সেটা স্থিতিশক্তি বা গতিশক্তি যা খুশি হতে পারে। যেমন সমীকরণ স্থিতিশক্তির ক্ষেত্রে এমজিএইচ, তাহলে এমজিএইচটা প্রযুক্ত বল এবং এমজিটা প্রযুক্ত বল এবং এইচটা উচ্চতা। তো সেক্ষেত্রে এটারও মাত্রা আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মাত্রা সম্পন্ন আমরা এখানে তিনটা রাশির উদাহরণ নিলাম। নেক্সট টর্কের এককে আসব। তাহলে এখান থেকে মাত্রা যেহেতু পেয়ে গেছি, তাই প্রথম সিজিএস একক আসতে পারি। সিজিএস একক হয়ে যাবে ডাইন সেন্টিমিটার। আর যদি আমরা এসআই একক নেই, সেক্ষেত্রে এই এককটা হয়ে যাবে নিউটন মিটার। নেক্সট আমরা টর্কের সাথে দুটি বলের ভ্রামক কিভাবে আসবে সেটা নির্ণয় করব। নির্ণয় করবার জন্য আমরা এই ছবিটাই নিতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বস্তুটা ঘুরতে চাইছে। প্রাথমিক অবস্থান ধরে নিচ্ছি সিতে ছিল, তারপর বস্তুটা এতে যদি শিফট করে থাকে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে দূরত্ব আমরা লম্ব দূরত্ব ওসি নিতে পারি এবং বি বিন্দুতে যদি আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে লম্ব দূরত্ব আমরা বিও বা ওবি নিতে পারি। তাহলে ও বিন্দুর সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করব। ও বিন্দু সাপেক্ষে যদি এতে ক্যালকুলেশন করি, তো সেক্ষেত্রে এ বিন্দুতে এফ এর ভ্রামক হয়ে যাবে
এফ এর ভ্রামক লিখতে পারবো সমান হয়ে যাবে এফ ইন্টু লম্ব দূরত্ব ও সি। একইভাবে বিতে এফ এর ভ্রামক হবে সমান লিখতে পারবো এফ ইন্টু ও বি বা বিও। তাহলে মোট ভ্রামক আমরা নিতে পারি ও বিন্দুর সাপেক্ষে। এটা হয়ে যাবে এফ ইন্টু ও সি প্লাস এফ ইন্টু ও বি। তাহলে এফটা যদি আমরা কমন বের করে দেই, ভিতরে থাকবে ও সি প্লাস ও বি। তাহলে এটাকে লেখা যেতে পারবে এফ ইন্টু বিসি। তাহলে এখানে দেখা যাচ্ছে এফ ইন্টু বিসি হলো এফ বল দুটি দ্বারা সৃষ্ট টর্ক বা দ্বন্দ্বের ভ্রামক। এই এফ ইন্টু বিসিটা ইকুয়ালস টু লিখতে পারছি দ্বন্দ্বের ভ্রামক বা এটাকে আমরা বলতে পারি টর্ক। তাহলে এখান থেকে বলতে পারি কোনো বিন্দুর সাপেক্ষে টর্ক সমান ওই বিন্দুর সাপেক্ষে টর্কের বল দুটি ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি। অর্থাৎ টাউ দিয়ে যদি টর্ককে ডিনোট করি, টাউ ইকুয়ালস টু হয়ে যাবে জি1 প্লাস জি2 প্লাস এইভাবে যতগুলো ভ্রামক থাকবে তার সমষ্টির সাথে সমান। মানে এখান থেকে আমরা বলতে পারি বস্তুর উপর প্রযুক্ত মোট ভ্রামককেই বলা হবে টর্ক। অর্থাৎ সব ভ্রামকেই টর্ক, কিন্তু সব টর্ক ভ্রামক নয়, কারণ এক্ষেত্রে সমষ্টিটা যেটা হবে সেটা টর্ক আসবে, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ভ্রামককে আমরা টর্ক হিসাবে এক্ষেত্রে নিতে পারবো না। যদি একটাই বল কাজ করে সেক্ষেত্রে টর্ক আর ভ্রামকটা সমান হবে। তো সেই হিসাবে আমরা টর্ক আর ভ্রামকের পার্থক্য এখান থেকে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি, যেহেতু টর্কটা বৃত্তীয় গতির জন্য আসে, তাহলে রৈখিক গতির সাথে যদি তুলনা করি, রৈখিক আর বৃত্তীয়র সাথে যদি তুলনা করি, আগে আমরা কিছুগুলা রাশি সমান করেছিলাম। যেমন এক্ষেত্রে সরণ বৃত্তীয়তে থিটা ছিল, এক্ষেত্রে বেগ ভি, এক্ষেত্রে ওমেগা ছিল, এক্ষেত্রে ত্বরণ এতে ডিনোট করেছিলাম, এক্ষেত্রে আলফাতে চলে এসেছিলাম। এইবার রৈখিকের ক্ষেত্রে যেটা প্রযুক্ত বল ছিল এফ, কৌণিকের ক্ষেত্রে সেটা টর্ক হিসাবে ডিনোটেড হবে। মানে রৈখিকে বলের যেটা কাজ ছিল, কৌণিকে সেইটাই টর্কের কাজ হবে। তাহলে টর্কটা যেহেতু ভেক্টর রাশি, তাহলে ভেক্টর অনুযায়ী টর্কটাকে লিখতে পারবো টাউ ইকুয়ালস টু মড ভ্যালু পেলাম আমরা আর ইন্টু এফ, মানে প্রযুক্ত বল ইন্টু লম্ব দূরত্ব। এবার যদি এটাকে ভেক্টরে লিখি, টাউ ভেক্টর ইকুয়ালস টু লেখা যাবে আর ক্রস এফ ভেক্টর। এটা ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আর ক্রস এফ করলে আমরা ডাইরেকশানটা পেয়ে যাব, টর্কটা কোন দিক বরাবর কাজ করবে। নেক্সট আমরা আলোচনা করব দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। তাহলে রৈখিকের ক্ষেত্রে যেটা কৃতকার্য ছিল সেটা ছিল ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। এবার এখানে আমরা কৌণিকের জন্য আলোচনা করতে চাইছি। তাহলে কৌণিকের জন্য কৃতকার্য ডব্লিউ সমান লিখতে পারবো এফটা টর্কে রিপ্রেজেন্ট করবে ইন্টু এটাকে আমরা থিটা লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমরা প্রমাণ করব যে কৌণিকের ক্ষেত্রে কৃতকার্য সমান হয়ে যাবে ডব্লিউ ইকুয়ালস টু টাউ ইন্টু থিটা। খুব সোজা। এটা প্রমাণ করবার জন্য আমরা একটা বস্তু নিতে পারি। ধরে নিচ্ছি এরকম একটা বস্তু আছে। কোনো সময় ধরে নিচ্ছি বস্তুটার অবস্থান এই রকম ছিল, ধরে নিচ্ছি এটার প্রাথমিক অবস্থান ছিল হচ্ছে এ বিতে। এবার এক্ষেত্রে আমরা দুটো বল প্রয়োগ করছি, এই বরাবর একটা বল প্রয়োগ করছি এবং এই বরাবর আর একটা বল প্রয়োগ করছি এফ। প্রয়োগ করবার ফলে এক্ষেত্রে বস্তুটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং নতুন অবস্থান ধরে নিচ্ছি ও বিন্দুর সাপেক্ষে এই রকম কিছু একটা এসছে। ধরে নিচ্ছি এখন নতুন অবস্থান হয়ে যাচ্ছে এটা বি প্রাইম, এটা আছে এফ প্রাইম। তো এক্ষেত্রে বলগুলোরও ডাইরেকশান ঘুরবে। এক্ষেত্রে এই দিক বরাবর এফ বল আসবে, এটার জন্য এফ বলটা কিছুটা ডাইরেকশান চেঞ্জ করবে। এবার চেঞ্জ করলে এটা ওয়ানেই দিচ্ছে, এটা বি ওয়ান পজিশানে যাচ্ছে, এটা এ ওয়ান পজিশানে যাচ্ছে। এখন এক্ষেত্রে এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা থিটা ধরছি, যেটা ও বিন্দুর সাপেক্ষে কোণটা তৈরি করে। তাহলে এক্ষেত্রে আমরা যে কোনো একটা ত্রিভুজ নিতে পারি। যদি আমরা ত্রিভুজ নেই ও এ ওয়ান, এক্ষেত্রে আমরা লিখতে পারবো থিটা ইকুয়ালস টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ হয়, তাহলে থিটা ইকুয়ালস টু বৃত্তচাপ হয়ে যাবে এক্ষেত্রে এ ওয়ান বাই ও এ। অর এখান থেকে আমরা লিখতে পারবো এ ওয়ান ইকুয়ালস টু থিটা ইন্টু এও। একইভাবে যদি আমরা ত্রিভুজ নেই ও বি ওয়ান, এক্ষেত্রে আমরা লিখতে পারবো বি ওয়ান ইকুয়ালস টু থিটা ইন্টু বিও। তাহলে
এক্ষেত্রে এ বিন্দুতে যে কৃতকার্যটা হবে, এ বিন্দু সাপেক্ষে যদি কৃতকার্য ক্যালকুলেশন করি, ওটাকে যদি আমরা W1 ধরি, W1 ইকুয়ালস টু হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সরণ A1, বা এটাকে লিখতে পারবো আমরা F ইন্টু A1 মানে হচ্ছে থিটা ইন্টু AO। একইভাবে যদি বি বিন্দু সাপেক্ষে দেখি, সেক্ষেত্রে কৃতকার্য W2 ইকুয়ালস টু লিখতে পারবো F ইন্টু B1, বা এটাকে লিখতে পারবো আমরা F ইন্টু থিটা ইন্টু BO। অতএব মোট কৃতকার্য W হলে W ইকুয়ালস টু হয়ে যাবে W1 প্লাস W2। মান বসাতে পারি, কমন ফ্যাক্টর বাইরে বের করে নিচ্ছি, F ইন্টু থিটা বাইরে চলে আসছে, ভিতরে থাকবে AO প্লাস BO। এবার ছবি অনুযায়ী AO আর BO মানে পুরোটা নিতে পারবো আমরা AB, অর্থাৎ W ইকুয়ালস টু লিখতে পারবো F ইন্টু থিটা ইন্টু AB, অর্থাৎ এক্ষেত্রে মোট দূরত্বটা পেয়ে যাচ্ছি। এবার F ইন্টু AB মানে প্রযুক্ত বল ইন্টু দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব, সেটাই টর্ক হিসাবে কাজ করবে। তাহলে এক্ষেত্রে W ইকুয়ালস টু লিখতে পারবো টাউ ইন্টু থিটা, যেহেতু টাউ সমান হচ্ছে F ইন্টু AB, প্রযুক্ত বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা দেখা যাচ্ছে W ইকুয়ালস টু টাউ ইন্টু থিটা, অর্থাৎ ওই রৈখিক আর কৌণিক একদম প্রথমে যেটা নিয়েছিলাম সেইখান থেকে তুলনা করে বলতে পারি, রৈখিকের ক্ষেত্রে ছিল W ইকুয়ালস টু F ইন্টু S, যখনই আমরা কৌণিকে এলাম সেক্ষেত্রে W ইকুয়ালস টু হয়ে যাবে টাউ ইন্টু থিটা। এইটাই হচ্ছে দ্বন্দ্বের দ্বারা কৃতকার্যের রাশিমালা। তাহলে এটার ক্ষেত্রে আমরা এটার বিশেষ ক্ষেত্র নিতে পারি। তো বিশেষ ক্ষেত্রে যদি এই বস্তুটা ঘুরতে শুরু করে টাউ টর্ক প্রয়োগ করবার ক্ষেত্রে, আর এইটা যদি n বার ঘোরে মানে এর কম্পাঙ্ক যদি n হয়, তাহলে আমরা থিটা ইকুয়ালস টু লিখতে পারি 2 পাই ইন্টু n। nটা হচ্ছে পূর্ণ ঘূর্ণনের সংখ্যা। তো সেক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা হবে W ইকুয়ালস টু 2πn ইন্টু টর্ক টাউ, যেখানে nটাকে আমরা কম্পাঙ্কের সাথেও তুলনা করতে পারি। নেক্সট আমরা আসবো টর্কের সঙ্গে কৌণিক ত্বরণের সম্পর্ক। খুব সোজা, আমরা রৈখিকে যেটা পেয়েছিলাম F ইকুয়ালস টু ছিল হচ্ছে ma, তাহলে এইখানে তুলনা করলে টাউ ইকুয়ালস টু আসবে, mটা চেঞ্জ হবে আইতে এবং এটা চেঞ্জ হবে হচ্ছে আলফাতে। এটা অলরেডি আমরা আলফাতে চেঞ্জ করে রেখেছি, এখানে শুধুমাত্র এমটাকে আমাদের আইতে যে চেঞ্জ হবে সেটা দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে টর্কটা হচ্ছে প্রযুক্ত বলের ঘূর্ণন প্রতিরূপ। তাহলে এটা নিয়ে আসার জন্য আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি একটা অক্ষ আছে, অক্ষের সাপেক্ষে আমরা একটা বস্তু নিচ্ছি। এবার এই বস্তুর ভিতরে আমরা তিনটা কণা ধরছি, একটা ধরে নিচ্ছি M1, একটা M2, একটা M3। তাহলে এখান থেকে দূরত্বগুলো যথাক্রমে আমরা নিতে পারি R1, R2 এবং R3, এবং বস্তুটা এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ধরে নিচ্ছি ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। তাহলে এক্ষেত্রে আমরা নির্ণয় যেটা করব, এফ থেকে আমরা টর্কে যাব। তাহলে প্রতিটা বস্তুর M1 এর রৈখিক ত্বরণ ধরে নিচ্ছি A1, এটা A2 এবং এটা A3। তাহলে রৈখিক ত্বরণ আমরা নিতে পারি A1, A2, A3, যদি আরও বস্তু থাকে তার ক্ষেত্রে আরও আসতে থাকবে। লম্ব দূরত্ব নিয়েছি R1, R2, R3 so on। ভর নিয়েছি M1, M2, M3। আর এক্ষেত্রে আমরা নিতে পারি কৌণিক ত্বরণ সমান আলফা, কারণ এক্ষেত্রে যেহেতু ওমেগা কৌণিক বেগ নিয়ে এই অক্ষের সাপেক্ষে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাই এক্ষেত্রে প্রতিটা বস্তুর জন্য কৌণিক ত্বরণের মানটা সমান হবে। তাহলে এক্ষেত্রে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল যদি F1 হয়, F1 ইকুয়ালস টু লিখতে পারবো আমরা M1 ইন্টু A1, বা এটাকে লিখতে পারবো M1 ইন্টু R1 ইন্টু আলফা, কারণ রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক হচ্ছে রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ ইন্টু লম্ব দূরত্ব। অতএব এখানে ভ্রামক হয়ে যাবে
প্রথম বস্তুর জন্য যদি G1 ধরি, G1 ইকুয়ালস টু লিখতে পারবো F1 ইন্টু R1, আর পেয়ে যাব G1 ইকুয়ালস টু F1 আছে M1 R1 আলফা ইন্টু R1, আর লিখতে পারবো G1 ইকুয়ালস টু M1 R1 স্কোয়ার ইন্টু আলফা। সিমিলারলি যদি আমরা M2 এর জন্য নেই, M2 এর উপর প্রযুক্ত বল প্রযুক্ত ভ্রামক যদি G2 ধরি, G2 ইকুয়ালস টু লিখতে পারবো M2 R2 স্কোয়ার ইন্টু আলফা। একইভাবে M3 বস্তুর ভ্রামক হয়ে যাবে G3 যদি ধরি, এইটা হয়ে যাবে M3 R3 স্কোয়ার ইন্টু আলফা। অতএব টর্ক ইকুয়ালস টু হচ্ছে ভ্রামকের সমষ্টি, তাহলে টাউ ইকুয়ালস টু লিখতে পারবো G1 প্লাস G2 প্লাস G3 প্লাস ডট ডট ডট। যদি n সংখ্যক কণা থাকে তাহলে n পর্যন্ত যুক্ত হবে। মান বসালে পাবো টাউ ইকুয়ালস টু M1 R1 স্কোয়ার ইন্টু আলফা, M2 R2 স্কোয়ার ইন্টু আলফা প্লাস M3 R3 স্কোয়ার ইন্টু আলফা প্লাস সো অন। और এটাকে আমরা লিখতে পারবো টাউ ইকুয়ালস টু M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার প্লাস সো অন ইন্টু আলফা। और এখান থেকে আমরা লিখতে পারবো সামেশন দিয়ে, সামেশন ওভার MI RI স্কোয়ার ওভার I ইন্টু আলফা। তাহলে এক্ষেত্রে লিখতে পারবো টাউ ইকুয়ালস টু I ইন্টু আলফা। এটা হচ্ছে টর্কের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক, যেখানে I ইকুয়ালস টু হয়ে যাচ্ছে সামেশন ওভার MI RI স্কোয়ার ওভার I। এর মানটা যদি আমরা 1 2 3 করে বসাই, সেক্ষেত্রে প্রথমটা, তারপর 2 বসালে দ্বিতীয়টা, 3 বসালে তৃতীয়টা, এইভাবে রাশিমালাগুলো পেতে থাকবো। তাহলে এক্ষেত্রে এই যে এই আইটা আসছে, আইটাকেই আমরা বলতে পারি জড়তা ভ্রামক। তাহলে এই জড়তা ভ্রামক জিনিসটা কি? তাহলে এইটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি মোট ভর ইন্টু দূরত্বের স্কোয়ার, অর্থাৎ MR স্কোয়ারের আকারেও লেখা যেতে পারে। তাহলে জড়তা ভ্রামক হচ্ছে কোনো বস্তুর ভর এবং ক্রিয়ারেখা থেকে বা অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের স্কোয়ারের গুণফলকেই বলা হচ্ছে জড়তা ভ্রামক। বা আমরা আইকে ডিনোট করতে পারি এই টর্কের রাশিমালা থেকে, অর্থাৎ আই ইকুয়ালস টু লেখা যেতে পারে টাউ বাই আলফা। তাহলে সংজ্ঞাটা আমরা এইরকম দিতে পারি, কোনো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে একটি বস্তুর উপর ক্রিয়াশীল টর্ককে ওই টর্কের ফলে উৎপন্ন কৌণিক ত্বরণ দিয়ে ভাগ করলে যে রাশিটি পাওয়া যায় তাকে ওই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক বা ঘূর্ণন জাড্য বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে আই ইকুয়ালস টু টাউ বাই আলফা নিতে পারি, বা আই ইকুয়ালস টু আমরা MR স্কোয়ার নিতে পারি। তাহলে এই আই জিনিসটা কি আসছে, এখন যদি আমরা তুলনা করি রৈখিকের সাথে কৌণিকের, তুলনা করলে পেয়ে যাব এফ ইকুয়ালস টু আমরা জানি হয় এম ইন্টু এ, কিন্তু কৌণিকের জন্য টাউ ইকুয়ালস টু হয়ে গেল আই ইন্টু আলফা। তাহলে তুলনা করলে এফটা কৌণিকে গিয়ে টর্ক হয়েছে, এটা কৌণিকে গিয়ে আলফা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো এমটা কি হচ্ছে, কৌণিকে গিয়ে আই হচ্ছে, মানে রৈখিকে যেটা ভর কৌণিকে সেটা হয়ে যাবে জড়তা ভ্রামক। এবার এই ভরের গুরুত্ব কী ছিল? বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ ছিল, এটা আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পড়েছিলাম। বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ, তো যার ভর যত বেশি তার জাড্যও তত বেশি হবে। তো এক্ষেত্রেও জড়তা ভ্রামকটা জাড্যেরই সমতুল্য, মানে ভরেরটা যা ভূমিকা থাকে রৈখিকের ক্ষেত্রে, কৌণিকের ক্ষেত্রে জড়তা ভ্রামকের ভূমিকাটাও একই থাকে। অর্থাৎ আমরা বলতে পারি জড়তা ভ্রামক শুধুমাত্র বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, ঘূর্ণন অক্ষে থেকে কৌণিক দূরত্ব অর্থাৎ বস্তুর ভর বন্টনের উপরও নির্ভরশীল। তাহলে ভরের ক্ষেত্রে, রৈখিক ভরের ক্ষেত্রে শুধুমাত্র এম ছিল, কিন্তু যেটা জড়তা ভ্রামক সেক্ষেত্রে আই ইকুয়ালস টু আসছে হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আইটা আর এর উপরেও ডিপেন্ডেন্ট, আরটা যতটা বেশি হবে সেই হিসাবে জড়তা ভ্রামকের মানটা বাড়বে, কমলে কি হবে সেটাও কমবে। তাহলে রৈখিকের ক্ষেত্রে এটা জাড্যের পরিমাপ ছিল, ঠিক আছে, কৌণিকের ক্ষেত্রেও এটা জাড্যের পরিমাপ হবে, তবে এটা কৌণিক জাড্যের পরিমাপ হবে।
যেমন কোনো একটা পাখা চলন্ত অবস্থায় যদি ওর সুইচটা অফ করে দেই, ওটা থেমে যায় না, ওটা বেশ কিছুক্ষণ ঘুরতে থাকে, তারপর ওটা থেমে যায়। তো যেমন জাড্য কী ছিল, গতিশীল বস্তুকে গতিশীল রাখে বা স্থিতিশীল বস্তুকে স্থিতিতে বজায় রাখার ধর্মটাই জাড্য ছিল। কৌণিকের ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে জাড্যটা নির্ভর করবে হচ্ছে আয়ের উপর, যে ক্ষেত্রে আইটা হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার। সেটা শুধুমাত্র ভরের উপর নির্ভরশীল না হয়ে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দূরত্ব কতটা তার উপরেও নির্ভরশীল হবে। তো এইটাই হচ্ছে জড়তা ভ্রামক। তাহলে নতুন জিনিস এসছে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। তো এটার সংজ্ঞা আমরা পেয়ে গেছি। সংজ্ঞা পেলাম হচ্ছে আই ইকুয়ালস টু টাউ বাই আলফা, মানে টাউ আর আলফার অনুপাতকেই বলা হচ্ছে জড়তা ভ্রামক। এইবার এটার রাশিটা কী হবে? এইটা আপাতত টেনসার রাশি হয়, তবে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী এইটাকে স্কেলার রাশি নিয়েই কাজ করব। নেক্সট আমরা নেব হচ্ছে এর মাত্রা। তাহলে আয়ের মাত্রা হয়ে যাবে এম এল স্কোয়ার, আর এর একক নিতে পারি, যদি সিজিএসে নেই সিজিএসে হবে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, আর যদি এসআইতে নেই এটা হয়ে যাবে কেজি মিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে এর মাত্রা। নেক্সট আরেকটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে চক্রগতির ব্যাসার্ধ বা এটাকে রেডিয়াস অফ জাইরেশন বলা হয়। তো আমরা যেটা নিয়েছিলাম, একটা অক্ষ নিয়েছিলাম, অক্ষের রেসপেক্টে এখানে একটা বস্তু নিচ্ছি। এবার ধরে নিচ্ছি এই বস্তুটার ভরকেন্দ্রটা আছে, এটা হচ্ছে সেন্টার অফ মাস। এটা যদি ভরকেন্দ্র হয়, চক্রগতির ব্যাসার্ধ বলতে এক্ষেত্রে এই দূরত্বটাকে আমরা যদি কে নেই, এই কেটাকেই বলা হবে এক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। অর্থাৎ এক্ষেত্রে জড়তা ভ্রামকটা যদি আই হয়, আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম কে স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে বস্তুর মোট ভর। এমটা বস্তুর মোট ভর হলে আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার লিখতে পারি, বা এখান থেকে চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়ালস টু হয়ে যাবে রুট আন্ডার আই বাই এম। যেমন যদি আমরা একটা এক্সাম্পল নিই, যেমন যে কোনো ব্যাস সম্পর্ক ধরে নিচ্ছি, আর ব্যাসের সাপেক্ষে একটি নিরেট গোলকের জড়তা ভ্রামক, নিরেট গোলক নিচ্ছি। নিরেট গোলকের জড়তা ভ্রামক হয় আই ইকুয়ালস টু 2/5 এম আর স্কোয়ার। এটা নিচ্ছি হচ্ছে ব্যাসের সাপেক্ষে। তাহলে এক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ অর্থাৎ কেটা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে কে ইকুয়ালস টু আছে রুট ওভার আই বাই এম। তাহলে এখানে আমরা আয়ের মানটা বসাতে পারি। আই চলে আসছে 2/5 এম আর স্কোয়ার, নিচে থাকছে এম। তো এক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ হয়ে যাবে কে ইকুয়ালস টু রুট আন্ডার 2/5 ইন্টু আর। এটা হয়ে যাবে নিরেট গোলকের ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধের মান। তো এইটাই হচ্ছে এই পোর্শনের শুরুটা, বাকিটা আমরা পরের ক্লাসে দেখব।